সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আলোচ্য বিষয় হবে কি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের বল এবং নিউটনের প্রথম সূত্র। এর আগের ক্লাসে আমরা কি শিখলাম মনে আছে? এর আগের ক্লাসে আমরা শিখলাম হচ্ছে জড়তা, স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতা এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতাটাই হচ্ছে কি জড়তা ছিল। তো এই যে নিউটনের প্রথম সূত্রের কথা বলতেছি, বলের কথা বলতেছি, তারপরে জড়তার কথা বললাম না, এটা হচ্ছে তিনটা একই সূত্রেই গাঁথা, অর্থাৎ একই জিনিসটাই মানে একই সূত্রে গাঁথা। একই, যদি আমরা জড়তার কথা বলি, জড়তা, তারপরে হচ্ছে বল এবং সূত্র। এই যে জড়তা কি ছিল? জড়তা ছিল হচ্ছে স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতা এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যেই প্রবণতা, এই প্রবণতাই হচ্ছে জড়তা। আর নিউটনের যে প্রথম সূত্র, এখানে নিউটন বলছে যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সরল রেখা বরাবর সমবেগে চলতে থাকবে। আমি সূত্রটা একবার লিখতেছি আর কি, যে বল প্রয়োগ আমরা এই নিউটনের প্রথম সূত্র থেকেই কিন্তু বলের ধারণাটা নিব, মানে বলের এ টু জেড খুঁটিনাটি বিষয় সংজ্ঞা সহ, মানে গুণগত ধারণা নিব, সংজ্ঞা, বল কত প্রকার ও কি কি, মৌলিক বল, এ টু জেড বলের খুঁটিনাটি বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা শিখব। বল প্রয়োগ, আচ্ছা, এটা হচ্ছে নিউটন স্যারের প্রথম সূত্র। নিউটন স্যারের প্রথম সূত্রটা কি? যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। আচ্ছা, বল প্রয়োগ না করলে কি? বল প্রয়োগ না করলে সূত্র বলছে বল প্রয়োগ যদি না করো তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, মানে জড়তার কারণে বস্তুটা কি থাকবে? স্থির থাকবে। আর এই যে স্থির থাকার যে প্রবণতা, এটা হচ্ছে জড়তা, আমরা এর আগের ক্লাসে কিন্তু শিখেছি। এরপর হচ্ছে বল প্রয়োগ যদি না করি, সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে, একটা বেগে চলতেছে, সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। মনে করো এই অবস্থানে একটা বস্তু ছিল, এই বস্তুটার উপরে যদি বল প্রয়োগ না করি চিরকাল সে অবস্থায় থাকবে। এটা হচ্ছে বল প্রয়োগ না করলে এই বস্তুটা কি হবে? যে অবস্থায় আছে সে অবস্থায় চলতে থাকবে। কিন্তু যদি আমি বল প্রয়োগ করি সেক্ষেত্রে তার অবস্থার পরিবর্তন হবে, আমরা পরে আসতেছি আর কি। তো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, এই অবস্থানে আছে চিরকাল সেই অবস্থায় থাকবে। এবং এই বস্তুটা যদি সমবেগে চলতে থাকতো, মনে করো এই অবস্থানে ছিল, এই অবস্থানে যদি একটা বস্তু একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত যদি থাকে, এর উপর যদি বল প্রয়োগ না করো, এটা সমবেগে অনন্তকাল সে কি থাকবে? ওই বেগে চলতে থাকবে। এখন আসলে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। মনে করো একটা বস্তু সমবেগে চলতেছে, কি এইখানে এই অবস্থানে আছে, টি সময় পর মনে করো বি অবস্থানে আসলো, এই অবস্থানে তার আদি বেগ ছিল ইউ, বি অবস্থানে আদি বেগ হচ্ছে শেষ বেগ হচ্ছে, বি অবস্থানে আদি বেগ হচ্ছে শেষ বেগ কত? ভি ধরো, ভি। তাহলে নিউটন স্যারের যে প্রথম সূত্রের যে দ্বিতীয় অংশ হচ্ছে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকে, মানে ইউ যে অবস্থানে আছে, ইউ যে বেগ আর ভি এর বেগ সমান হবে, অর্থাৎ ইউ সমান হবে ভি, ইউ এবং ভি সমান হবে। অর্থাৎ এখানে যদি 10 মিটার পার সেকেন্ড বেগ থাকে, এখানেও 10 মিটার পার সেকেন্ড বেগ থাকবে। এটা হচ্ছে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে থাকবে। অর্থাৎ নিউটনের প্রথম সূত্র হচ্ছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটন স্যারের কি প্রথম সূত্র। এই যে নিউটন স্যারের প্রথম সূত্রের কথা বললাম, এটা মূলত জড়তা থেকে আসছে, জড়তা থেকেই তিনি এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে এই তত্ত্বটা দিয়েছেন। এবং এইখান থেকে মূলত আমরা বলের গুণগত যে ধারণা, বলের যে সংজ্ঞা, এই সংজ্ঞাটাও আমরা নিব আর কি। তোমাদের ক নম্বরে প্রশ্ন আসতে পারে যে বল কাকে বলে, এক কথায় যে প্রশ্নগুলা আসে এখানে, বল কি বা বল কাকে বলে, এটা আসতে পারে। তারপর নিউটন স্যারের প্রথম সূত্রটা লিখতে বলতে পারে, এটা আমরা শিখে নেব একদম ঝাড়া মুখস্থ, ঠিক আছে? আচ্ছা, এবার আসো নিউটন বল সম্পর্কে আমরা বল শিখবো। বল হচ্ছে আমরা এই সূত্র থেকে শিখে নেব, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। কি প্রয়োগ না করলে? বল প্রয়োগ না করলে, আচ্ছা, বল প্রয়োগ না করলে কি হবে? স্থির বস্তু কি থাকবে? স্থির থাকবে। আর গতিশীল বস্তু সমবেগী, গতিশীল বস্তু কি হবে? গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। আচ্ছা, এখান থেকে মূলত আমরা জানিব, ধারণাটা নিব বল কাকে বলে বা বল কি, এখান থেকে আগে শিখবো আর কি। বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। কি বল প্রয়োগ যদি না করি, আমি কোনোদিনও যদি কোনো বল প্রয়োগ না করি, সেই স্থির বস্তুটা চিরজীবনে ওই অবস্থায় থাকবে। আর যদি বল প্রয়োগ
না করি, গতিশীল বস্তু কি হবে? গতিশীল বস্তু কিন্তু যে দিকে আছে ওই দিকে চলতে থাকবে। কি প্রয়োগ না করলে? বল প্রয়োগ না করলে। কি প্রয়োগ না করলে? বল প্রয়োগ না করলে। আচ্ছা, বল প্রয়োগ না করলে যদি স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু যদি সমবেগে চলতে থাকে, যদি বল প্রয়োগ করি সেই ক্ষেত্রে কি হবে? বল প্রয়োগ না করলে তো স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। কিন্তু আমি যদি বল প্রয়োগ করি সেই ক্ষেত্রে কি হবে? বল প্রয়োগ করলে স্থির বস্তুটা আর স্থির থাকবে না, এটা হয়ে যাবে গতিশীল। এই স্থির বস্তুটা হয়ে যাবে গতিশীল বস্তু, এবং গতিশীল বস্তু যেটা আছে, যেটা সমবেগে ছিল, ওইটা হয়তো থেমে যাবে, নয়তো তার বেগের পরিবর্তন করবে। কি পরিবর্তন করবে? হয়তো থেমে যাবে, নয়তো বেগটাকে বৃদ্ধি, মানে বেগটা বেড়ে যাবে, নয়তো কি হবে? বেগের পরিবর্তন হবে। অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল যে বস্তুটা আছে, গতিশীল বস্তু তার বেগের পরিবর্তন করবে, হয়তো স্থির থাকবে, নয়তো গতিশীল, মানে তার বেগের পরিবর্তন করবে। মানে যদি বিপরীতমুখী বল প্রয়োগ করি, একটা দিকে মনে করো যে এই বস্তুটা এইদিকে চলতেছে, আমি বিপরীত দিকে বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুটা থেমে যাবে, অথবা বস্তুটার বেগের তোমার হচ্ছে বেগটা কমে যাবে। আর এই বস্তুটা এইদিকে চলছে, তাহলে বেগটা কি হবে? বৃদ্ধি পাবে। মনে করো একটা ফুটবল এদিকেই যাচ্ছে, তুমি এই পাশ থেকে যদি এইদিকে শর্ট দাও, মানে বল প্রয়োগ করো, সেক্ষেত্রে আরো জোরে বেগের পরিবর্তন হবে, বেগটা আরো বৃদ্ধি পাবে। একটা ক্রিকেট বল আসতেছে, যে বেগে আসতেছে, তুমি ব্যাট দিয়ে আরো বেশি বল প্রয়োগ করলা, বেগের বৃদ্ধি পাবে। আবার একটা বলকে তুমি, ফুটবলকে, একটা ক্রিকেট বল আসতেছে, তুমি ধরলা, মানে বল প্রয়োগ করলা, বিপরীত দিকে বল প্রয়োগ করলা, তাহলে কি হলো? বলটা থেমে গেল। তার মানে কি? বল প্রয়োগ করলে সেইখানে স্থির বস্তু গতিশীল থাকবে এবং গতিশীল বস্তু তার অবস্থার পরিবর্তন করবে, মানে হয়তো বেগটা বৃদ্ধি করবে, নয়তো বেগটা কমাবে, নয়তো কি করবে? থেমে যাবে, অর্থাৎ স্থির হবে। এটা হচ্ছে নিউটন স্যারের। আচ্ছা, তাহলে এইটা হবে আর কি। তো এখান থেকে আমরা বলের যে ধারণাটা পাই, যে যা প্রয়োগ না করলে, যা প্রয়োগ করলে স্থির বস্তু স্থির না, এখানে বলবো হচ্ছে গতিশীল। যার প্রয়োগে স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তু তার অবস্থার পরিবর্তন করে, তাকে বল বলে। এই বল প্রয়োগ না করলে, এখানে বলবো হচ্ছে যার প্রয়োগ করলে, যা, এখানে বলটা বাদ দিয়ে দিব হচ্ছে কি? যা। যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় এবং সমবেগে চলতে থাকা বস্তু বেগের পরিবর্তন করে, তাকে কি বলে? বল বলে। আচ্ছা, এটা আমরা লিখে নিই। বল, যার প্রয়োগে, আচ্ছা তাহলে কি হলো? যে যার প্রয়োগে স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তু তার অবস্থার পরিবর্তন করে, তাকে বল বলে। তাহলে যার প্রয়োগে আমরা যার প্রয়োগে হচ্ছে স্থির বস্তু গতিশীল হবে এবং গতিশীল বস্তু তার অবস্থার পরিবর্তন করবে, তাকেই কি বলে? বল বলে। আচ্ছা, এবার আসো বলের ক্লাসিফিকেশন। কি? বলের ক্লাসিফিকেশন। বলটা কত প্রকার? বলের একটু, যেটা আমরা বলছি যে বল সম্পর্কে একটু, যেটা আমরা খুঁটিনাটি সব বিষয়গুলো শিখে নিব। তাহলে বলের প্রকারভেদ। বল, তার আগে আসো কি? মৌলিক বল। কি বল? মৌলিক বল। মৌলিক বল। মৌলিক বল যে সমস্ত বল, যে বল মূল, আগে লিখে নিচ্ছি, মূল বা স্বাধীন। তোমাদের এটা কিন্তু এমসিকিউ এর জন্য, সরি, ক নাম্বারের প্রশ্ন আসতে পারে যে মৌলিক বল কাকে বলে? যে বল মূল বা স্বাধীন, যা অন্য কোন বলের উপর নির্ভরশীল নয়, তাকে মৌলিক বল বলে। মৌলিক বল বলে। তাহলে কি? বলের ক্লাসিফিকেশন যখন আমরা যাব, তার আগে আমাদের এই মৌলিক বল জিনিসটা শিখতে হবে। যে মৌলিক বল কাকে বলে? যে বল মূল বা স্বাধীন, যা অন্য কোন বলের উপর নির্ভরশীল নয়, তাকে মৌলিক বল বলে। পৃথিবীতে আমরা যা কিছু দেখি না, বিজ্ঞানীরা এই সমস্ত বলকে একটা বলের সাথে একটা বলে আনার চেষ্টা করতেছেন, এ পর্যন্ত এখনো করতেছেন, ভবিষ্যতে হয়তো হবে। তো এইটা মানে এটা হবে আর কি, ভবিষ্যতে হতে পারে আর কি। এটা আমরা আরেকটু পরে শিখবো আর কি। তার আগে শুধুমাত্র আমরা শিখবো যে মৌলিক বলটা কি। মৌলিক বল কি? যে সমস্ত বল মূল বা স্বাধীন, যারা অন্য কোনো বলের উপর নির্ভরশীল নয়, তাদেরকে হচ্ছে মৌলিক বল বলে। মৌলিক বল হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। মৌলিক বল কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে মহাকর্ষ বল। কি বল? মহাকর্ষ বল। 2 নাম্বার হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। 3 নাম্বার হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার।
দুর্বল নিউক্লিয়, দুর্বল নিউক্লিয় বল। 4 নাম্বার হচ্ছে সবল নিউক্লিয় বল। আচ্ছা, 4টা বল সম্পর্কে আমরা একটু এখন শিখে নিব। তাহলে মৌলিক বল কাকে বলে আমরা শিখছি। মৌলিক বল হচ্ছে কত প্রকার? 4 প্রকার। প্রথমে হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল কাকে বলে? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বলকে বলবো হচ্ছে মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল কাকে বলে? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বলকে বলবো হচ্ছে মহাকর্ষ বল। মনে করো এ একটা বস্তু আর একটা হচ্ছে বি একটা বস্তু। এ বস্তুর ভর হচ্ছে m1 আর বি বস্তুর ভর হচ্ছে m2। এই যে এদের মধ্যবর্তী এই দুটো বস্তুকে যে কোনো দূরত্বেই রাখো না কেন, এদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। এই আকর্ষণ বলকে বলবো হচ্ছে মহাকর্ষ বল। অর্থাৎ মহাবিশ্বে যা কিছু আছে, যা কিছু আছে না কেন, প্রত্যেকটা মানে যার ভর আছে, মহাবিশ্বে যার ভর আছে, ওই ভর সম্পন্ন যে কোনো ভর সম্পন্ন দুটি বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল বলকেই বলবো হচ্ছে কি বল? মহাকর্ষ বল। ঠিক আছে। তাহলে এই যে আমি এবং তুমি, আমরা যে দূরত্বেই থাকি না কেন, আমাদের মধ্যেও কিন্তু এই মহাকর্ষ বলটা আছে। যদিও বলের পরিমাণ খুবই ক্ষুদ্র, তারপরে মহাকর্ষ বলটা আছে আর কি। আচ্ছা, এই মহাকর্ষ বল নিয়ে বিজ্ঞানী নিউটন আরো কিছু তথ্য বলছেন যে এই যে দেখো আরো কিছু উদাহরণ দেই। এই যে গ্রহ, যে নক্ষত্রের সাথে যে আকর্ষণ বল, অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মাঝে এক ধরনের আকর্ষণ বল আছে। আবার পৃথিবী এবং চাঁদের মাঝে আকর্ষণ বল আছে। তারপরে হচ্ছে এই যে একটা গ্যালাক্সির সাথে আর একটা গ্যালাক্সির মধ্যে অবশ্যই আকর্ষণ বল আছে। এই আকর্ষণ বলটাই হচ্ছে মহাকর্ষ বল। তাহলে আর বিজ্ঞানীরা এটা বের করছেন যে মহাকর্ষ বল মূলত গ্র্যাভিটন নামক পারস্পরিক কণার বিনিময়ে এই মহাকর্ষ বলটা সৃষ্টি হয়। বিজ্ঞানী নিউটন আরেকটা কথা বলছেন, নিউটন স্যার আরেকটা কথা বলছেন যে এই যে মহাকর্ষ বল, এই মহাকর্ষ বলের একটা নির্দিষ্ট মানও আছে। মানটা হচ্ছে, মনে করো m1 আর m2 ভরের দুটি বস্তু, এদের মাঝখানের দূরত্ব হচ্ছে r। অর্থাৎ m1 এবং m2 দুটি ভরের, m1 এবং m2 ভরের দুটি বস্তুকে r দূরত্বের যদি রেখে দাও, এদের মধ্যে এক আকর্ষণ বল তৈরি হবে। এই আকর্ষণ বলের মান হচ্ছে, এই আকর্ষণ বলটাই হচ্ছে মহাকর্ষ বল। এই আকর্ষণ বলকে যদি আমরা f দ্বারা প্রকাশ করি, মানে f বলের মানটা কত হবে, বিজ্ঞানী এটাও বের করে দিয়েছেন যে এই আকর্ষণ বলের মানটা হবে এই বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক m1 into m2 এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক 1/r²। তাহলে এই মহাকর্ষ বল যে কোনো দূরত্বেই থাকুক না কেন, অবশ্যই মহাকর্ষ বল থাকবে। সেই মহাকর্ষ বলের মানটা হবে কি? বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ মধ্যবর্তী বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুটাকে যদি একসাথে করি, সেক্ষেত্রে হবে f সমানুপাতিক m1 m2/r²। আরেকটু কথা বলি, এই যে সমানুপাতিকের কথা বললাম না, এই সমানুপাতিকের মানে কি? সমানুপাতিক জিনিসটা কি? সমানুপাতিক যদি আমরা ভাঙি, পাবো হচ্ছে সম প্লাস আনুপাতিক। কি? আনুপাতিক। এটাই আনুপাতিক, এটাই হচ্ছে সমানুপাতিক। আরেকটু ব্যাখ্যা যদি করি, এই যে সম যোগ আনুপাতিক সমান হচ্ছে সমানুপাতিক। আরেকটু ব্যাখ্যা করি, যদি মনে করো তুমি বাজারে গেছো একটা মাছ কিনতে, একটা মাছের দাম হচ্ছে 500 টাকা। কত টাকা? 500 টাকা। তাহলে তোমাকে যদি একটা মাছ যদি কেনো, সেক্ষেত্রে তোমাকে কত টাকা দিতে হবে? 500 টাকা। যদি দুইটা মাছ কিনতে চাও, সেক্ষেত্রে কত টাকা দিতে হবে? 5 দুগুণা 10, তার মানে 1000 টাকা। তিনটা মাছ কিনতে গেলে কত দিতে হবে? 3 5 1500 টাকা, তাই না? 1500 টাকা। দেখো এখানে একটা গভীর একটা বিষয় লক্ষ্য করো, এই যে মাছের দাম কিন্তু অপরিবর্তিত হচ্ছে, মানে মাছের দামের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু মাছের সংখ্যার পরিবর্তনের কারণে তোমার মাছের যে দামটা, এটা পরিবর্তন হয়। মানে তুমি যে দামে নিলা, সেই তোমার পরিমাণটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এর মানে কি দাঁড়াচ্ছে? দেখো এই যে সমানুপাতিকের মানে কি? সম, এই যে এই সংখ্যাটার 500 টাকার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু মাছের সংখ্যার পরিবর্তনের কারণে তোমার যে মানটা, এই মানগুলো পরিবর্তন হচ্ছে। সমানুপাতিক জিনিসটা এইরকমই আর কি, যে এই সমানুপাতিক যে চিহ্নটা যেখানে থাকবে, এখানে অবশ্যই একটা কনস্ট্যান্ট ধ্রুবক সংখ্যা আছে, যে সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এই সংখ্যাকে আমরা, এটা হচ্ছে সমানুপাতিক। তো এই সংখ্যাকে আমরা যদি জি দ্বারা প্রকাশ করি, f সমান হচ্ছে জি m1 m2/r²। এটা হচ্ছে তোমার
মহাকর্ষ সূত্র, এটা হচ্ছে মহাকর্ষ সূত্র। আমরা হচ্ছে মহাকর্ষ বল সম্পর্কে যখন আলোচনা করব এ টু জেড, তখন এটা আরো বিস্তারিত ভাবে আমরা এই সূত্র প্রতিপাদন করব, তবে এটা পরে আর কি। আপাতত আমরা সূত্রটা মনে রাখবো যে 1 নাম্বার হচ্ছে মহাকর্ষ বল কাকে বলে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলকে বলবো হচ্ছে, সরি বিকর্ষণ হবে না, এখানে শুধুমাত্র আকর্ষণ। মহাকর্ষ বলটা শুধুমাত্র আকর্ষণ করে, এর কিন্তু বিকর্ষণের প্রবণতা নেই। তো মহাকর্ষ বলটা কি হবে, যে কোনো ভরের দুটি বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বলকে বলবো হচ্ছে মহাকর্ষ বল। সেই বলের মানটা কত হবে, F সমান G m1 m2/r²। এই G কে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়, এই সমানুপাতিকের কারণে কিন্তু এই ধ্রুবকটা আসছে। আর এই মহাকর্ষ বল হচ্ছে যে কোনো দূরত্বে কাজ করে। কি করে এই মহাকর্ষ বলটা, কি করে, যে কোনো দূরত্বে কাজ করে। গ্র্যাভিটন নামক পারস্পরিক কণার বিনিময়ে মূলত, পারস্পরিক কণার আদান প্রদান বা বিনিময়ের মূলত এই মহাকর্ষ বলটা সৃষ্টি হয়। এটাই গেল হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল থেকে আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল। মাধ্যাকর্ষণ বা অভিকর্ষজ বল। এই যে বললাম যে মহাকর্ষ যে কোনো মানে একক ভর, মহাকর্ষ বল সৃষ্টি হওয়ার জন্য মূল একটা জিনিস এটা মনে রাখতে হবে, এটা হলো যে অবশ্যই ভর সম্পন্ন হতে হবে, ভর সম্পন্ন যে কোনো বস্তু হতে হবে। ঠিক আছে, তো যে কোনো বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বলকে বলবো হচ্ছে মহাকর্ষ বল। আর ওই যে কোনো দুটি বস্তুর একটা যদি পৃথিবী হয়, কি হয়, একটা যদি পৃথিবী হয় এবং একটা যদি অন্য যে কোনো বস্তু হয়, সেই ক্ষেত্রে তাদের মধ্যে যে বলটা হবে এটা হবে মাধ্যাকর্ষণ বল। কি বল, মাধ্যাকর্ষণ বা অভিকর্ষণ বা মধ্যাকর্ষণ বল। ঠিক আছে, তাহলে মধ্যাকর্ষণ বল কাকে বলে, পৃথিবী এবং অন্য যে কোনো দুটি বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বলকে কি বল বলে, অভিকর্ষণ বল বা মধ্যাকর্ষণ বল। তাহলে আবার বলতেছি যে পৃথিবী এবং অন্য যে কোনো দুটি বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বলকে বলে মহাকর্ষ বল। আচ্ছা, এটা গেল, আমরা মহাকর্ষ বলটা শিখে নিলাম। এরপর হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। কি বল, তড়িৎচুম্বকীয় বল। তড়িৎচুম্বকীয় বলটা কি, তড়িৎ এবং চুম্বক, তড়িৎ এবং চুম্বক দুইটা বলের সমন্বয়ে মূলত তড়িৎচুম্বকীয় বলটা সৃষ্টি হয়েছে। এই তড়িৎ এবং চুম্বক এই দুটি বস্তুর মধ্যে, এই দুটি বলের সমন্বয়ে মূলত তড়িৎচুম্বকীয় বল তৈরি হয়ে গেছে। তাহলে তড়িৎচুম্বকীয় বল কাকে বলে, দুটি চার্জিত বা আহিত, দুটি চার্জিত বা আহিত অথবা দুটি চার্জিত বা আহিত অথবা দুটি চুম্বক পদার্থের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলকে কি বলে, তড়িৎচুম্বকীয় বল বলে। আচ্ছা, দুটি চার্জিত বা আহিত বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল বলকে কি বলে, তড়িৎচুম্বকীয় বল। কি বল, তড়িৎচুম্বকীয় বল। দুটি আহিত বা চার্জিত বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বলকে বলা হচ্ছে বিদ্যুৎচুম্বকীয় বল অথবা তড়িৎচুম্বকীয় বল। এটাকে বিদ্যুৎচুম্বকীয় বল বলতে পারি, তড়িৎচুম্বকীয় বল বলতে পারি। দেখো, মহাকর্ষ বলটা হচ্ছে সবথেকে দুর্বল বল। 4টা বলের কথা বললাম না, 4টা বলের সব থেকে দুর্বল বল হচ্ছে তোমার কি বল, এই যে মহাকর্ষ বল। ঠিক আছে, মহাকর্ষ বলটা সব থেকে দুর্বল। মহাকর্ষ বলটা কি সব থেকে দুর্বল বল, তবে এর একটা বিশেষত্ব আসছে, এর যে কোনো দূরত্বেও কাজ করতে পারে। এই মহাকর্ষ বলটা যে কোনো দূরত্বে কাজ করে। আর তড়িৎচুম্বকীয় বলের কথা বললাম, এইটা হচ্ছে মহাকর্ষ বল থেকে অনেক শক্তিশালী। মহাকর্ষ বল থেকে অনেক শক্তিশালী হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, এবং এটাও যে কোনো দূরত্বে কাজ করে, এবং এর আকর্ষণ এবং বিকর্ষণ দুটোই ধর্মই আছে। কি আছে, মহাকর্ষ বলের শুধুমাত্র আকর্ষণ করে, মহাকর্ষ বলটা কি করে, শুধুমাত্র আকর্ষণ করে, কিন্তু তড়িৎচুম্বকীয় বলটা আকর্ষণও করতে পারে, বিকর্ষণও করতে পারে। দুটো, এই যে চার্জিত কথা বললাম, এই চার্জ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। এই চার্জ যদি পজিটিভ হয়, দুইটাই যদি পজিটিভ হয়, সেই ক্ষেত্রে হবে তোমার, যদি সমধর্মী হয়, পজিটিভ বলতে হয়তো দুইটাই যদি পজিটিভ হয় অথবা দুইটাই যদি নেগেটিভ হয়, পরস্পরকে বিকর্ষণ করবে। কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ যদি হয়, সেক্ষেত্রে কি করবে, আকর্ষণ করবে। এই যে পজিটিভ নেগেটিভ এর কথা বললাম, এটা কি সমধর্মী, দুইটাই পজিটিভ মানে হচ্ছে সমধর্মী। সমধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, আর বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এই তড়িৎচুম্বকীয় বলটা সমধর্মী এবং বিপরীত ধর্মী, সমধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে এবং বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, এটা মনে রাখতে হবে। আর এই তড়িৎচুম্বকীয় বলটা যে কোনো দূরত্বে কাজ করতে পারে। তড়িৎচুম্বকীয় বলটা কি করে, যে কোনো দূরত্বে কাজ করতে পারে, এবং এই মহাকর্ষ বল থেকে এই তড়িৎচুম্বকীয় বল অনেক শক্তিশালী, 10⁻36 গুণ শক্তিশালী। মহাকর্ষ বল থেকে বিদ্যুৎ চুম্বকীয় বলটা 10⁻36 গুণ শক্তিশালী। কল্পনা করো,
10-এর উপর 36টা, 10-এর পর 36টা শূন্য, মানে অনেক বেশি। কিন্তু আমরা বুঝতে পারি না, হয়তো অনেকের ধারণা হতে পারে মহাকর্ষ বলের থেকে অনেক বেশি শক্তিশালী কেমনে হয়। হ্যাঁ, প্রত্যেক বস্তু পৃথিবীর দিকে আসতেছে, এর থেকে শক্তিশালী কেমনে সম্ভব, এটা অনেকে প্রশ্ন করতে পারে। কিন্তু তোমাদের কথা বলি, এটার উত্তরে বলি, ওই যে মাথা আশ্রানোর যে চিরুনি না, এই চিরুনি দিয়ে যখন মাথা আশ্রাবা আর ছোট ছোট কাগজের টুকরা টেবিলের উপর রাখবা, এই টেবিলের উপরে ছোট ছোট কাগজের টুকরা গুলা রাখবা, রাখার পর ওই চিরুনি দিয়ে মাথা আশ্রাইবা, আশ্রানোর পর ওই চিরুনিটা ওই কাগজের টুকরার মধ্যে ধরবা, দেখবা কি ওই কাগজের টুকরা গুলা ওই চিরুনির মধ্যে উঠে আসতেছে। কেন উঠে আসতেছে জানো? এর কারণ হচ্ছে এই যে তড়িৎচুম্বকীয় বল। তুমি যখন এই যে সামান্য চিরুনি দিয়ে যখন মাথা আশ্রাইলা না, ওইটা এখানে অল্প পরিমাণ বিদ্যুতের সৃষ্টি হয়ে গেছে। কি হয়েছে? তোমার হচ্ছে এই যে তড়িৎচুম্বকীয় বলের তৈরি হয়েছে। এই তড়িৎচুম্বকীয় বলটা যখন কাগজের টুকরা ধরলা, এই কারণে কাগজের টুকরা গুলা আসলো আর কি। এখন তোমাদের কি প্রশ্ন জাগে না, আচ্ছা কাগজের টুকরাকে তো পৃথিবী আকর্ষণ করতেছে তার নিজের শক্তি দিয়ে, এর থেকে এই যে দেখো কাগজের টুকরাকে কি করতেছে পৃথিবীর নিজের শক্তি দিয়া, মানে এই যে মহাকর্ষ বল দ্বারা কি করতেছে নিজের দিকে আকর্ষণ করতেছে। অথচ তুমি সামান্য পরিমাণ চিরুনি দিয়ে তুমি এখানে ধরলা, এই আকর্ষণ বলটাকে ছিন্ন করে সে কিন্তু ওই তোমার ওই চিরুনির মধ্যে চলে আসলো। তার মানে এই মহাকর্ষ বল থেকে তড়িৎচুম্বকীয় বল অনেক বেশি শক্তিশালী। তোমরা এটা কলম দিয়েও পরীক্ষা করতে পারো, কি ওই কাগজের টুকরাগুলো ওই কলমের মধ্যে উঠে আসে। কেন উঠে আসে? এই যে তড়িৎচুম্বকীয় বলের বা বিদ্যুৎ চুম্বকীয় বলের কারণে। আচ্ছা, তাহলে মহাকর্ষ বল এবং তড়িৎচুম্বকীয় বল মনে হয় আমরা বুঝতে পারছি আর কি। মহাকর্ষ বল এবং তড়িৎচুম্বকীয় বলের মধ্যে মিল কোথায়? এরা যে কোনো দূরত্বে কাজ করে। অমিল কোথায়? এরা হচ্ছে মহাকর্ষ বলটা কি হবে শুধুমাত্র আকর্ষণ করবে, আর বিদ্যুৎ চুম্বকীয় বলটা কি করবে আকর্ষণও করতে পারে, বিকর্ষণও করতে পারে। ঠিক আছে? আর মহাকর্ষ বল থেকে তড়িৎচুম্বকীয় বলটা অনেক বেশি শক্তিশালী। কত? 10⁻36, অর্থাৎ 10-এর পরে কয়টা শূন্য? 36টা শূন্য, অনেক বেশি শক্তিশালী। আচ্ছা আচ্ছা, এরপর আসো দুর্বল নিউক্লিয় বল। কি দুর্বল নিউক্লিয় বল? দুর্বল নিউক্লিয় বল কাকে বলে? দুর্বল নিউক্লিয় বল, আচ্ছা এইটার জানার আগে আমরা দেখো তো ওই যে তেজস্ক্রিয় পদার্থটার নাম শুনছিলাম না? তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে? যে সমস্ত পদার্থের নিউক্লিয়াস, যে সমস্ত পদার্থের পারমাণবিক সংখ্যা 82-র উপরে, এদের নিউক্লিয়াসটা অস্থিতিশীল থাকে আর কি। এদেরকে ভারী কোনো কণা দ্বারা আঘাত করলে এদের নিউক্লিয়াসটা ভেঙে যায়, ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন হয়। এবং শুধু শক্তি নয়, এখানে আলফা, বিটা, গামা সহ বিভিন্ন রশ্মি নির্গত হয়। কি আলফা, বিটা, গামা? এই যে দুইটা রশ্মি নির্গত হলো না পরমাণুর নিউক্লিয়াস থেকে, বিটা রশ্মি যে বলের কারণে তো মানে বের হয় বা নির্গত হয়, এই বলকে বলবো হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তাহলে দুর্বল নিউক্লিয় বল কাকে বলে? পরমাণুর নিউক্লিয়াস বলতে কি পরমাণুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয়। কোন পদার্থের? এই যে তেজস্ক্রিয় পদার্থের। এই যে তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গমন যে বলের কারণে হয়ে থাকে, এই বলকে বলবো হচ্ছে কি বল? দুর্বল নিউক্লিয় বল। এই দুর্বলের কথা শুনলে যে এটা দুর্বল তা কিন্তু না, এই দুর্বল এটা মহাকর্ষ বলের থেকে অনেক শক্তিশালী। কি মহাকর্ষ বল থেকে অনেক শক্তিশালী, কিন্তু এর একটা দুর্বলতা আছে। কি দুর্বলতা? এ হচ্ছে অল্প দূরত্বে কাজ করে, 10⁻18 মিটার দূরত্বে এই দুর্বল নিউক্লিয় বলটা কাজ করে। কি দুর্বল নিউক্লিয় বলটা অল্প দূরত্বে কাজ করে, এটাই হচ্ছে এর দুর্বলতা। ঠিক আছে? আচ্ছা, এরপর আসলে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল কাকে বলে? ওই যে নিউক্লিয়াসের কথা যদি বলি, যে পরমাণুর নিউক্লিয়াসে কি আছে? পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন প্লাস নিউট্রন। এদেরকে একসাথে কি বলে? নিউক্লিয়ন। কি বলে? নিউক্লিয়ন। পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, আর নিউক্লিয়াসের বাইরে কিন্তু থাকে ইলেকট্রন। কি ইলেকট্রন থাকে? ইলেকট্রন। আচ্ছা, পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে? প্রোটন এবং নিউট্রন, আর নিউক্লিয়াসের বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। এই যে প্রোটন আর নিউট্রনের কথা বললাম না, এই প্রোটন এবং নিউট্রন অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যা কিছু আছে না কেন সবগুলারে একসাথে বলে নিউক্লিয়ন। কি বলে? নিউক্লিয়ন বলে। পরমাণুর নিউক্লিয়াস অবস্থিত প্রোটন এবং নিউট্রনকে একসাথে কি বলে? নিউক্লিয়ন। আচ্ছা, এর আগে আমরা শিখছি কি যে এই যে তড়িৎচুম্বকীয় বল যখন শিখলাম যে সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। দেখো পরমাণুর নিউক্লিয়াসের কথা আমরা যখন রসায়নে পড়েছি, যে পরমাণুর নিউক্লিয়াসে একটা কোন পদার্থের নিউক্লিয়াসে একটা প্রোটন আছে, কারো 2টা আছে, কারো 3টা আছে, কারো 100টা আছে, কারো 118টা আছে, এরকম না? এরকমই তো আছে। ঠিক আছে? তো এই যে পরমাণুর নিউক্লিয়াসে একের অধিক প্রোটন থাকে। কি থাকে? প্রোটন থাকে।
তো পরমাণু নিউক্লিয়াসে যদি একের অধিক প্রোটন থাকে তাহলে নিউক্লিয়াস প্রোটন কি পরস্পর কি প্রোটন হচ্ছে কি সমধর্মী না? দুইটা মনে করবে একটা পদার্থের নিউক্লিয়াসে দুইটা প্রোটন আছে, কয়টা? দুইটা প্রোটন আছে, তাহলে দুইটাই তো পজিটিভ, দুইটা হচ্ছে প্লাস, তাহলে পজিটিভ চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। যে পজিটিভ চার্জ যদি বিকর্ষণ করে তাহলে এই নিউক্লিয়াসটা তো স্থিতিশীল থাকার কথা না, এটা দুই দিকে ছিটকে যাবে। কি হবে? দুই দিকে ছিটকে যাবে, কারণ পরস্পরকে বিকর্ষণ করতেছে। যাদের নিউক্লিয়াসে তিনটা প্রোটন আছে, তারা তিনটা প্রোটন তিনটাকে বিকর্ষণ করবে, তার তিন দিকে ছিটকে যাবে। কিন্তু এটা যায় না। কেন যায় না? কারণ হচ্ছে এখানে এক ধরনের বল কাজ করে। কোন বল কাজ করে? এই যে বলতেছিলাম, সবল নিউক্লিয় বল। কি বল? সবল নিউক্লিয় বল। তাহলে সবল নিউক্লিয় বলের সংজ্ঞাটা কি দিব? পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয়ন সমূহ যে শক্তি বলে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে বলবো হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে সবল নিউক্লিয় বল কাকে বলে? পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিয়ন সমূহ। নিউক্লিয়ন কি কি? প্রোটন এবং নিউট্রন। এই নিউক্লিয়ন সমূহ যে শক্তি বলে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে বলবো হচ্ছে কি বল? সবল নিউক্লিয় বল। আচ্ছা, এর একটা বিশেষত্ব আছে, এটা হচ্ছে সব থেকে শক্তিশালী। কি? এই সবল নিউক্লিয় বলটা কি? সব থেকে শক্তিশালী। কিন্তু এর একটা দুর্বলতা আছে, এও অল্প দূরত্বে কাজ করে। 10⁻15 কত? 10⁻15 মিটার দূরত্বে কাজ করে। এই দুটার দুর্বলতা হচ্ছে এরা অল্প দূরত্বে কাজ করে, আর এই দুটার হচ্ছে যে কোনো দূরত্বে কাজ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, আর এই মহাকর্ষ বলটা শুধুমাত্র কি করে? আকর্ষণ করে। আর তড়িৎচুম্বকীয় বলটা আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে। দুর্বল নিউক্লিয় বলটা কি থাকে? অল্প দূরত্বে কাজ করে। এটা হচ্ছে কি করে? এটা যে তোমার হচ্ছে অল্প দূরত্বে কাজ করে, এবং এটা হচ্ছে মহাকর্ষ বল থেকে কি শক্তিশালী। এই তড়িৎচুম্বকীয় বল কিন্তু মহাকর্ষ বল থেকে শক্তিশালী। আর সব থেকে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল। আর এই যে মহাকর্ষ বলের কথা বললাম, এটা হচ্ছে গ্রাভিটন কণার পারস্পরিক বিনিময়ে হচ্ছে এই মহাকর্ষ বলটা সৃষ্টি হয়। আর তড়িৎচুম্বকীয় বলটার কথা বললাম না, এটা হচ্ছে তোমার এইটা হচ্ছে ফোটন কণার কারণে, ফোটন কণার পারস্পরিক বিনিময়ে এই তড়িৎচুম্বকীয় বলটা সৃষ্টি হয়। আর দুর্বল নিউক্লিয় বল যেটা বললাম, এই দুর্বল নিউক্লিয় বলটা মূলত বোসন কণার পারস্পরিক বিনিময়ের এই দুর্বল নিউক্লিয় বলটা সৃষ্টি হয়। তাহলে কি কণা? এই দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হওয়ার মূল কারণ কি? বোসন কণার পারস্পরিক বিনিময়। আর সবল নিউক্লিয় বল হচ্ছে মেসন কণার পারস্পরিক বিনিময়ে মূলত সবল নিউক্লিয় বল সৃষ্টি হয়। কি? মেসন কণার পারস্পরিক বিনিময়ে মূলত সবল নিউক্লিয় বলের সৃষ্টি হয়। আচ্ছা, এই যে সবল চারটা বলের কথা বললাম, তাহলে সব থেকে শক্তিশালী বল হচ্ছে কি? সবল নিউক্লিয় বল। তারপরের স্টেপের কথা যদি বলি তড়িৎচুম্বকীয় বল, তারপরের কথা যদি বলি দুর্বল নিউক্লিয় বল, এবং সর্বশেষ হবে মহাকর্ষ বল। এই চারটা বলকে বিজ্ঞানীরা এর আগে 19 শতকের আগে এই চারটা বল ছিল না, বল ছিল মৌলিক বল ছিল পাঁচটা। কয়টা? পাঁচটা। একটা ছিল মহাকর্ষ বল, দুইটা ছিল তড়িৎচুম্বকীয় বল 2 নাম্বার, 3 নাম্বার তোমার হচ্ছে সরি 1 নাম্বার হচ্ছে মহাকর্ষ বল ছিল, 2 নাম্বার ছিল তড়িৎ বল, 3 নাম্বার চৌম্বকীয় বল, 4 নাম্বার দুর্বল নিউক্লিয় বল, এবং 5 নাম্বার ছিল সবল নিউক্লিয় বল। 19 শতকে এসে বিজ্ঞানী ম্যাক্সওয়েল তড়িৎ এবং চৌম্বক দুইটাকে একসাথে একীভূত করে চেষ্টা করে এই দুইটা বলকে একটা সূত্রের মধ্যে এনেছেন, নাম দিয়েছেন কি? তড়িৎচুম্বকীয় বল। এবং এই বল নিয়ে বিজ্ঞানী সালাম, গ্লাসো, ওয়েনবার্গ এরা হচ্ছে এই বলগুলো নিয়ে বলের একীভূতকরণ সূত্র নামে একটা তত্ত্ব দিয়েছেন, এবং এটা নিয়ে ভবিষ্যতে বিজ্ঞানীরা এটা নিয়ে আরো রিসার্চ হচ্ছে, এবং একটা পর্যায়ে বিজ্ঞানীরা ভাবতেছে এই চারটা বলকে একটা সূত্রের মধ্যে একটা আওতায় আনা যায় কিনা। এটা ওদের ভবিষ্যতে হতে পারে, আমরা না দেখলেও হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম এটা কি দেখবে। এদেরকে বলবো হচ্ছে বলের একীভূতকরণ সূত্র। আচ্ছা, আমরা চারটা বল সম্পর্কে শিখে নিলাম। এরপর আরো কিছু ক্লাসিফিকেশন আমরা দেখব। 1 নাম্বার হচ্ছে স্পর্শ বল। কি বল? বলকে আরো দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে স্পর্শ বল। স্পর্শ বল কাকে বলে? যে বল কাজ করার জন্য পরস্পরের সংস্পর্শের দরকার হয়। কি? আচ্ছা, আগে লিখে নিচ্ছি। 2 নাম্বার হচ্ছে অস্পর্শ বল। অস্পর্শ বল। স্পর্শ বল কাকে বলবো? স্পর্শ বল হচ্ছে যে বল ক্রিয়া করার জন্য দুটি বস্তুর পরস্পর সংস্পর্শের প্রয়োজন, তাদেরকে বলবো হচ্ছে স্পর্শ বল। অর্থাৎ পরস্পরের সংস্পর্শে যে বলের সৃষ্টি হয়, পরস্পরের প্রত্যক্ষ সংস্পর্শে যে বলের সৃষ্টি হয় তাকে বলবো হচ্ছে কি বল? স্পর্শ বল। মনে করো এই যে বোর্ডের সাথে কথা যদি বলি, বোর্ড এবং আমার মার্কার এই যে ধাক্কা দিচ্ছি, যে এখানে একটা ঘর্ষণ বলের সৃষ্টি হচ্ছে, এই ঘর্ষণ বলটা মূলত স্পর্শ বল। ঠিক আছে? বুঝছো? এরকম ভাবে প্রত্যক্ষ সংস্পর্শে যে সমস্ত বল সৃষ্টি হবে প্রত্যেকটাই হচ্ছে
স্পর্শ বল বলবো, ঠিক আছে। এরপর হচ্ছে অস্পর্শ বল কাকে বলে। আচ্ছা, স্পর্শ বলের সংজ্ঞাটা উদাহরণটা কি দিতে পারি, যে ঘর্ষণ বল। কি বল? ঘর্ষণ বল। আমরা বাহ্যিক ভাবে ধাক্কা দিয়ে যে কাজগুলা করি প্রত্যেকেই হচ্ছে স্পর্শ বলের উদাহরণ। আচ্ছা, এরপর হচ্ছে অস্পর্শ বল। অস্পর্শ বল কাকে বলে, যে যে বল তৈরি হওয়ার জন্য, যে বল কাজ করার জন্য পরস্পরের প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় না, অর্থাৎ পরস্পরের প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়া যে বলের সৃষ্টি হয় তাকে বলবো হচ্ছে অস্পর্শক বল। কি? পরস্পরের প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়া যে বল সৃষ্টি হয় তাকে বলবো কি বল? অস্পর্শ বল। মনে করো এই যে মার্কারটা, এই মার্কারটা যখন ছেড়ে দিব নিচের দিকে পড়বে না, এই যে নিচের দিকে পড়লো, আমি কি বল প্রত্যক্ষভাবে কি পরস্পরের সঙ্গে কোনো সংস্পর্শের প্রয়োজন হচ্ছে না? তো এই মার্কারটাকে উপরের দিকে দাও, এটা কিন্তু উপরের দিকে দিলে উপরের দিকে যাবে, কিছুক্ষণ পর হয়তো নিচের দিকে নামবে, কিন্তু এখানে তো প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হচ্ছে না, তার মানে এটা হচ্ছে অস্পর্শ বল। আর এই বলটা কি মহাকর্ষ বল না? তার মানে মহাকর্ষ বল, অভিকর্ষ বল, যেটাই বললো না কেন, এটা কিন্তু কি বল? অস্পর্শ বল। বুঝছো? মনে হবে যাইতে কি পারছি। আচ্ছা, এরপর আরো বলকে আরো দুইটা ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে সাম্য বল। কি বল? এটা ইম্পর্টেন্ট। সাম্য বল। দুই নাম্বার হচ্ছে অসাম্য বল। এটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? অসাম্য বল। সাম্য বল কাকে বলে তোমাদের প্রশ্ন আসবে। বলকে ক্লাসিফিকেশনের কথা যদি বলে দুইভাবে বলবো। যদি বলে সাম্য বল কাকে বলে বা সাম্য বল কি, তোমাদের ছোট প্রশ্নে আসে। তারপর হচ্ছে অসাম্য বল কি, এটাও তোমাদের ছোট প্রশ্ন আসে। তারপরে খ নাম্বার মানে দুই নাম্বারের জন্য আসতে পারে যে সাম্য বল এবং অসাম্য বলের মধ্যে তুলনা করো, ঠিক আছে? তো সাম্য বল কাকে বলে এটা আগে শিখি, যে সাম্য বল কাকে বলে। সাম্য বল সাম্য বল কাকে বলে এটা জানার আগে আমরা একটা বিষয় মনে করব। এখানে একটা ইট ধরো বাঁধা আছে, তো এইখানে একটা রশি দিয়ে বাঁধছে। তো ইটটা নিচের দিকে হচ্ছে, এই যে এখানে হচ্ছে মাটি, এই যে জায়গাটা ফাঁকা। আচ্ছা, ইটটা ঝুলন্ত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? ঝুলন্ত অবস্থায় আছে। তো ঝুলন্ত অবস্থায় থাকার কারণ কি জানো? এই ইটটা হচ্ছে নিচের দিকে একটা বল প্রয়োগ করতেছে। কি করতেছে? এই ইট নিচের দিকে বল প্রয়োগ করতেছে, কিন্তু সেই বলটাকে এই যে রশি দ্বারা যে বাঁধছো, এই রশি দিয়া কি করতেছে? প্রতিহত করতেছে। তার মানে রশি এক ধরনের বল দিচ্ছে, এই ইটটা এক ধরনের বল দিচ্ছে। দুই ধরনের বল। এই দুই ধরনের বল পরস্পর সমান এবং বিপরীতমুখী। এই কারণে দুইটার যে যোগফল, দুইটা বলের যে যোগফল মানে দুইটা বলের যে লব্ধি, এই লব্ধি হচ্ছে শূন্য। তার মানে এই দুইটা বলের লব্ধি যদি শূন্য হয়, মানে তোমাদের সাম্য বলের সংখ্যাটা হচ্ছে কোন বস্তুর উপর যদি একাধিক বল প্রয়োগ করা হয় এবং বলগুলোর যোগফল মানে লব্ধি যদি শূন্য হয়, এই বলটি ওই বস্তুটি সাম্য অবস্থায় থাকবে, মানে তার সে কোথাও তার ত্বরণ থাকবে না, তার বেগ থাকবে না, বস্তুটি সাম্য অবস্থায় থাকবে। আর এই বলকে বলবো হচ্ছে সাম্য বল। তাহলে সংখ্যাটা আবার বলতে কি, কোন বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলগুলোর লব্ধি শূন্য হয়, তাহলে বস্তুটি সাম্য অবস্থায় থাকবে এবং এই বলকে বলে হচ্ছে সাম্য বল। মনে করো এই সুতার দ্বারা বাঁধা আছে, তো এই বস্তুটা সুতা বল প্রয়োগ করতেছে, আবার বস্তুটা নিচের দিকে বল প্রয়োগ করতেছে। দুইটা বলের লব্ধি শূন্য, মানে একটা বিপরীত দিকে যাচ্ছে আর একটা উল্টা, মানে একটা একদিকে যাচ্ছে আর একটা হচ্ছে তার বিপরীত দিকে কাজ করতেছে। এই লব্ধি এই কারণে হচ্ছে দুইটার যোগফল হচ্ছে শূন্য। শূন্য হওয়ার কারণে এদের লব্ধি শূন্য, এই কারণে বস্তুটা স্থির অবস্থায় আছে, ঠিক আছে? এরকম ভাবে যদি মনে করো এই পাশে একজন ব্যক্তি এদিকে টানতেছে, এই পাশে একজন ব্যক্তি এদিকে টানতেছে, এটা হচ্ছে এক পরিমাণ বল এদিকে টানতেছে, আবার এক পরিমাণ বল বিপরীত দিকে টানতেছে। এটা এদিকে, এটা এদিকে। এটা যদি প্লাস হয় এটা হবে মাইনাস, কারণ এক পরিমাণ বল একদিকে টানতেছে আর বিপরীত দিকে আর একজন ব্যক্তি বিপরীত দিকে টানতেছে। তো এই দুইটা বলের লব্ধি যদি যোগফল, এটাকে যদি এই পাশে, এই এফটাকে যদি এই পাশে আনা, সেই ক্ষেত্রে কি হবে? এফ এই প্লাস এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, ইকুয়াল হচ্ছে 0। অর্থাৎ একাধিক বলের লব্ধি মানে যোগফল যদি শূন্য হয়, তাহলে এই বস্তুটা যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে, স্থির অবস্থায় থাকবে, তার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। আর এই লব্ধি বলকে বলবো হচ্ছে কি বল? সাম্য বল, ঠিক আছে? বুঝছো? এরপর আসো অসাম্য বল। অসাম্য বল কি? এই যে এটা আগের উদাহরণটাই যদি দেই, এই ইটের এই যে তৈরি, এই তৈরিটাকে কেটে দিলে কি হবে? বস্তুটা নিচের দিকে পড়বে না। নিচের দিকে পড়বে কেন? কারণ একটা বল কাজ করতেছে, উপরের এই বলটা হচ্ছে না। তার মানে একটা বল যখন কাজ করে সেই ক্ষেত্রে ওই নিচের দিকে পড়ে যায়। একাধিক বল যদি কাজ করে এবং এই একাধিক বলের লব্ধি যদি শূন্য না হয়, কি হয়? শূন্য না হয়। এখানে এক পরিমাণ বল একদিকে প্রয়োগ করতেছে, এখানে এক পরিমাণ বল না, তার থেকে কম পরিমাণ বল যদি প্রয়োগ করে, তাহলে এই বস্তুটা কি এইদিকে আসবে, কিন্তু এইদিকে আসবে আর কি, ঠিক আছে? এই যে এই কারণে আসলো, এই যে কেন আসলো? কারণ হচ্ছে দুটার লব্ধি হচ্ছে শূন্য না। এই কারণে হচ্ছে বস্তুটা কি থাকবে? ত্বরণ থাকবে, মানে বেগ থাকবে, গতি থাকবে, ঠিক আছে? এই কারণে এটা অসাম্য বল। তাহলে সংখ্যাটা কিভাবে দিব অসাম্য বলের? যে কোনো বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করলে বলগুলোর লব্ধি যদি শূন্য না হয়, বস্তুটা সাম্য অবস্থায় থাকবে না।
আর এই বল লব্ধি বলকে বলবো হচ্ছে অসাম্য বল। কি, কোন বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করলে বলগুলোর লব্ধি যদি শূন্য না হয় তাহলে বস্তুটি আর সাম্য অবস্থায় থাকবে না। এই লব্ধি বলগুলোকে বলবো হচ্ছে কি বল? অসাম্য বল। কি বল? অসাম্য বল। আচ্ছা, এই গেল দুটো সংজ্ঞা গেল। একটা হচ্ছে সাম্য বল। আবার বলতেছি সাম্য বল হচ্ছে কোন বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করলে প্রদত্ত বলগুলোর লব্ধি যদি শূন্য হয় বস্তুটি সাম্য অবস্থায় থাকবে, এবং এই বলকে বলবো হচ্ছে সাম্য বল। আর অসাম্য বলটা কি, কোন বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করার পর বলগুলোর লব্ধি যদি শূন্য না হয় বস্তুটি সাম্য অবস্থায় থাকবে না। এই বল লব্ধি বলকে বলবো হচ্ছে অসাম্য বল। দেখো, সাম্য বলের ক্ষেত্রে লব্ধি কি হবে? শূন্য হবে। অসাম্য বলের ক্ষেত্রে কি হবে? লব্ধি শূন্য কিন্তু হবে না। তাহলে পার্থক্যের কথা যদি বলি, যে সাম্য বল এবং অসাম্য বলের মধ্যে তুলনা করো বা পার্থক্য করো, সেক্ষেত্রে 1 নম্বরে বলো সংজ্ঞাটা দিবে যে সাম্য বল কাকে বল। কোন বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করলে বলগুলোর লব্ধি যদি শূন্য হয় তাহলে তাকে বলবো যে সাম্য বল। আর বলগুলোর লব্ধি যদি শূন্য না হয় সেক্ষেত্রে বলবো হচ্ছে অসাম্য বল। আর সাম্য বলের ক্ষেত্রে লব্ধি কিন্তু শূন্য হচ্ছে বস্তুর স্থির অবস্থা, যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, মানে সাম্য অবস্থায় থাকবে। তার মানে তার কোনো ত্বরণ থাকবে না। কি থাকবে না? ত্বরণ থাকবে না। তার মানে সাম্য বলের ক্ষেত্রে কি থাকবে না? ত্বরণ নেই, ত্বরণ থাকবে না। আর অসাম্য বলের ক্ষেত্রে কি আছে? ত্বরণ আছে, ত্বরণ থাকবে। কেন? কারণ এই যে একদিকে একজনে টাইমে নিল, কারণ তার স্থানান্তর হলো, বেগ থাকলো, বেগের পরিবর্তন হলো, তার মানে এখানে কি থাকবে? ত্বরণ থাকবে। তাহলে সাম্য বলের ক্ষেত্রে কি ত্বরণ থাকবে না, অসাম্য বলের ক্ষেত্রে কি থাকবে? ত্বরণ থাকবে। আর সাম্য বলের ক্ষেত্রে লব্ধি কি হবে? শূন্য হবে। অসাম্য বলের ক্ষেত্রে লব্ধি শূন্য হবে না। আচ্ছা, এই গেল সাম্য বল। অসাম্য বল আমরা শিখলাম। এখন বলের প্রভাব কি? বলের প্রভাবটা কি? প্রভাব। বল আসলে বলের কাজটা কি? বলের প্রভাবটা কি? বল মূলত কোন বস্তু স্থির অবস্থায় থাকলে তাকে গতিশীল করবে। কি করবে? বলের প্রভাবটা কি? স্থির বস্তুর উপর প্রযুক্ত হলে সেটা কি হবে? গতিশীল হবে। আর গতিশীল বস্তুর উপর প্রযুক্ত হলে সেটা কি হবে? গতিশীল বস্তুর উপর প্রযুক্ত হলে সেটা কি হবে? তার গতি অবস্থার পরিবর্তন করবে। হয় গতির বৃদ্ধি করবে, নয়তো কি হয় বেগের বৃদ্ধি করবে, নয়তো বেগের হ্রাস করবে, বেগটাকে কমাবে। হয়তো ত্বরণ সৃষ্টি করবে, নয়তো মন্দন সৃষ্টি করবে। আমার মনে হয় আমরা সবাই কি বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। আশা করি ভালো থাকবা। পরবর্তী ক্লাসে আমরা পরের টপিক নিয়ে, এই অধ্যায়ের পরের টপিক নিয়ে আলোচনা করব।